বিএনপিকে ফাঁদে ফেলতে নিখুঁত পরিকল্পনা করা হয়েছে। যদি সতর্ক না হয় তাহলে বিএনপি ক্ষমতায় নাও যেতে পারে। এ বিষয়টি নিয়েই আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। আওয়ামী শূন্য এই বাংলাদেশে বর্তমানে সবচাইতে বড় এবং সবচাইতে নির্যাতিত আওয়ামী লীগের আমলে যে রাজনৈতিক দলটি, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই হিসাবে আওয়ামী লীগের পতনের পর থেকেই বিএনপিকে নিয়ে নানান রকমের জল্পনা কল্পনা, আর নির্যাতিত দল হিসাবে মানুষের কাছে বিএনপির সিম্প্যাথিটা একটু বেশিই ছিল। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে 5ই আগস্টের পরে ক্রমশ যত দিন সামনের দিকে এগোচ্ছে, মানুষের কাছে বিএনপির জনপ্রিয়তা কেমন যেন কমেই চলেছে। বিএনপির প্রতি মানুষের যে আগ্রহ, যেই উদ্দীপনা, সেই উদ্দীপনার মধ্যেও খানিকটা ভাটা আমরা লক্ষ্য করছি। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন যে বিএনপির ভিতরগত কিছু তাদের যে কৃতকর্ম এগুলো, আর তাছাড়া অনেকেই মনে করেন যে বিএনপিকে ফাঁদে ফেলার জন্য নিখুঁত একটা প্ল্যান সাজানো হয়েছে, একটা পরিকল্পনা সাজানো হয়েছে। এই নিখুঁত পরিকল্পনাগুলো আসলে কি, এই বিষয়গুলো নিয়ে আজকে একটু আমরা বুঝে দেখব। মোট 4টা বিষয় নিয়ে বিএনপিকে 4 দিক থেকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। সেই 4টি বিষয় হচ্ছে: 1 নম্বর, বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা দেওয়া; 2 নম্বর, বিএনপিকে ভারতের তল্পিবাহক প্রমাণ করার একটা চেষ্টা করা; 3 নম্বর, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি একমত নয় এমন একটা পারসেপশন সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া; 4 নম্বর হচ্ছে সকল ক্ষেত্রে বিএনপির কোনো পরিকল্পনা বাস্তবায়ন যেন না হতে পারে, সেক্ষেত্রে তীব্রভাবে চেষ্টা করা। এই 4টা অ্যাঙ্গেল থেকে মূলত বিএনপিকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। তো এগুলো আমরা একটু মোটামুটি বিস্তারিত একটু বুঝে দেখি। তো প্রথম যেটি, যে বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করা। এখন দেখেন, আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, সেক্ষেত্রে বর্তমান বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগ হচ্ছে সবচেয়ে ঘৃণার একটি শব্দ। এমন একটা পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে বিরাজমান যে আওয়ামী লীগের যারা সদস্য রয়েছেন তাদের সাথে মানুষ আত্মীয়তার সম্পর্ক করতে চাচ্ছে না। সামাজিকভাবে আওয়ামী লীগের লোকজনদেরকে কেমন যেন একটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা তাদেরকে একটু ভিন্ন রকম একটা নজরে দেখা হচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগ বলতে একটা অভিশপ্ত একটা নাম, একটা অভিশপ্ত একটা সম্প্রদায়। এমনই একটা পরিস্থিতি বর্তমানে দেশে বিরাজমান। এখন আওয়ামী লীগ এর সাথে সামঞ্জস্য রাখে দ্রুততম ক্ষেত্রে, সেই যারাই সামঞ্জস্যটা রাখবে তাদেরকে বাংলাদেশের মানুষ ওই আওয়ামী লীগের মতোই ঘৃণা করার চেষ্টা করবে। মানুষের চোখে তারা ওই আওয়ামী লীগের মতো ঘৃণিত বস্তুতে পরিণত হবে। এই জায়গাটাকে পুঁজি করে, এই বিষয়টাকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে একটা ছক আঁকা হয়েছে, যেটি হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ এক, মুদ্রার এপিঠ আর ওপিঠ। এদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। যেমন আওয়ামী লীগ যা যা করতো বিএনপি তো তাই করছে। আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, বিএনপিও চাঁদাবাজি করছে, টেন্ডারবাজি করছে, তারপরে মানুষের সম্পত্তি দখল করছে, আরো নানান রকম যে সকল সমাজ বিরোধী তারপরে অহেতুক অপকর্ম রয়েছে, এগুলো বিএনপি করছে। এরপরে দেখেন একটা জিনিস, যেটা হঠাৎ করে একটা মাঠের মধ্যে একটা বিষয় চালিয়ে দেওয়া হচ্ছে যে বিএনপি নাকি সুষ্ঠু নির্বাচন করতে দিবে না। বিএনপি কি বলে, নির্বাচনের মধ্যে যে একটা সুষ্ঠু পরিস্থিতি, এটি বিএনপি তৈরি করতে দিবে না। অর্থাৎ বিএনপি ভোট ডাকাতি করবে, বিএনপি নির্বাচনে কারচুপি করবে। এটা কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষ। নির্বাচন যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে একেবারে নির্বাসনে পাঠিয়ে দেওয়া। তো আওয়ামী লীগের সাথে বিএনপিকে সাদৃশ্য দেওয়ার যে একটা প্রবণতা, এটার মধ্যে এতটাই বিএনপিকে একটা ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি ভোট চুরি করবে, এই ব্যাপারটাও সমাজের মধ্যে এখন ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি দেখেন, আমাদের যে প্রধান উপদেষ্টা, তিনিও কিন্তু বলেছেন, কিছুদিন আগে তার পদত্যাগ করার যে একটা গুঞ্জন উঠেছিল, তখন কিন্তু তিনি বলেছিলেন যে সুষ্ঠু পরিস্থিতি যদি ভোটের তৈরি করা না যায় তাহলে বিতর্কিত ভোট হবে। সুষ্ঠু পরিস্থিতি মানে কি? এখানে অনেকেই এটা ব্যাখ্যা করেছেন যে কেন্দ্রগুলো দখল হয়ে যেতে পারে। হ্যাঁ, মানুষের ভোট মানুষ যেখানে দিবে সেখানে। এই আশঙ্কাটা কেন করা হচ্ছে? এর কারণ হচ্ছে বিএনপি এত বড় একটা রাজনৈতিক দল, প্রত্যেকটা কেন্দ্রকে দখল করার মতো তাদের জনবল রয়েছে। এখন তারা যদি নির্বাচনের দিন প্রত্যেকটা কি বলে, ওই
ভোট কেন্দ্রকে দখল করে ফেলে, তাহলে যে বিষয়টা এখানে দাঁড়াবে যে এই মানুষ কিন্তু ভোট দিতে পারবে না। আর এটি যদি এই পারসেপশনটা সমাজের মধ্যে ছড়িয়ে আওয়ামী লীগের সাথে তাদেরকে একেবারে তীব্রভাবে তাদেরকে সাদৃশ্য করিয়ে দেওয়া হচ্ছে। এই যে একটা বিষয়, তো সব দিক থেকে বিএনপি আওয়ামী লীগ এক, এই বিষয়টা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা হচ্ছে। এটি হচ্ছে প্রথম তাদের জন্য একটা তাদের বিরুদ্ধে একটা কৌশল, নিখুঁত একটা পরিকল্পনা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে বিএনপি ভারতের তল্পিবাহক হয়ে গিয়েছে। দেখেন, এই যে আওয়ামী লীগ যে এত বড় একটা ফেসিস্ট একটা দলে পরিণত হয়েছে, এই যে ফেসিজমটা যে তারা কায়েম করতে পেরেছে বাংলাদেশের মধ্যে, এটি আওয়ামী লীগ কিন্তু নিজস্বভাবে করতে পারেনি, বরং আওয়ামী লীগকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। সুতরাং এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর নষ্ট হওয়ার পিছনে যে ভারতের যে একটা পরোক্ষ যে একটা হাত, এই জন্য বাংলাদেশের মানুষের কাছে ভারতও ওই আওয়ামী লীগের মধ্যে একটা ঘৃণার পাত্রতে পরিণত হয়েছে অনেকটা। এখন আওয়ামী লীগের কে এই পর্যায়ে আনার জন্য যেহেতু ভারত দায়ী, সুতরাং অন্য কোনো রাজনৈতিক দল যদি ভারতের তলবিবাহক হয়ে যায়, এই বিষয়টি যদি মানুষকে খাওয়ানো যায়, তাহলে ওই সেই রাজনৈতিক দলের ব্যাপারেও মানুষের ঠিক একই পারসেপশন হবে যেমনটা আওয়ামী লীগের ব্যাপারে মানুষের হয়েছিল। তো বিএনপি ব্যাপারেও কিন্তু এ ধরনের একটা পারসেপশন বর্তমানে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বিএনপিও ভারতের কথা মেনে চলছে, ভারতের তলবিবাহক হয়ে গিয়েছে, বিএনপির অমুক নেতার ভারতপন্থী হয়ে গিয়েছে, বিএনপির অমুক নেতা রয়্যাল এজেন্ট, এমন একটা কথা কিন্তু সমাজে চালু রয়েছে অলরেডি। মানুষ কিন্তু এগুলো খাচ্ছে, মানুষ কিন্তু এগুলো বিশ্বাস করছে। এটি হচ্ছে বিএনপি কে বিরুদ্ধে দ্বিতীয় যেই নিখুঁত পরিকল্পনার অংশ, এটি হচ্ছে দ্বিতীয় অংশটি, যে বিএনপি ভারতপন্থী হয়ে যাচ্ছে, বিএনপি ভারতের তল্পিবাহকতা শুরু করে দিয়েছে। তৃতীয়ত বিএনপি কে ফাঁদে ফেলার যে বিষয়টি সেটি হচ্ছে যে এই যে 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশ বিনির্মাণের যেটা কথা চলছে, এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, সংস্কারের জন্য বিএনপি হচ্ছে বাধা, প্রতিবন্ধকতা তৈরি করছে। সংস্কারের জন্য বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করছে। কিছুদিন আগে আমাদের মনে থাকার কথা যে একটা সংস্কার একটা লিস্টই সরকার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছিল, যেখানে কোন দল কোন সংস্কারের জন্য রাজি, সেখানে 3টি দলের নাম উল্লেখ করা হয়েছে, এনসিপি, জামাত ইসলামী, বিএনপি। তো বেশিরভাগ ওই যেই লিস্টের মধ্যে যেই সংস্কারের যে রূপরেখাগুলো ছিল, বেশিরভাগগুলোর মধ্যে বিএনপি না 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 না, আর জামাত আর এনসিপি অনেকটা কাছাকাছি। তো এগুলো করেও এটি মানুষের কাছে বোঝানোর একটা চেষ্টা করা হয়েছে যে বিএনপি এই নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধক। বিএনপির বিরুদ্ধে নিখুঁত যে পরিকল্পনা, সেটির 4র্থ নম্বর অংশ হচ্ছে যে বিএনপিকে কোন ঠাসা করা, বিএনপিকে মানে একটা সাইডে ফেলে দিয়ে, মানে এক ঘরে করে ফেলা। হ্যাঁ, বিএনপিকে মোটামুটি কোনো রকম কোনো মূল্য না দেওয়া, বিএনপির ওপর দিয়ে হেডম দেখানো, যে এটা বোঝানো যে বিএনপির এত বড় রাজনৈতিক দল, বিএনপিকে আমরা পাত্তাই দিচ্ছি না। অতএব বিএনপির উপরে ভরসা না করে পরবর্তীতে অন্য কারো উপরে ভরসা কিন্তু বাংলাদেশের মানুষ চাইলেই রাখতে পারে। বিএনপি যে একমাত্র অপশন এমনটি নয়, আরো অপশন রয়েছে, এমন একটা বিষয় সমাজে বোঝানোর চেষ্টা করে। এটি পলিটিক্সে হয়েই থাকে, রাজনীতিতে এটি খুব স্বাভাবিক বিষয়। প্রতিপক্ষকে ঘায়েল করে নিজের যে অবস্থান সেটাকে আরো দৃঢ় করা, এটি কোনো আসলে রাজনীতির ভাষায় এটি খারাপ কোনো কিছু না। এটি প্রত্যেকটা যারা রাজনীতি করতে আসবেন তাদের বিরোধীদের পক্ষ থেকে এই চালের সম্মুখীন প্রত্যেকটা রাজনৈতিক দলকেই হতে হবে, বিএনপিকেও হতে হবে। একসময় আওয়ামী লীগ ছিল বিএনপির প্রতিপক্ষ, এখন অন্য যারা আছে এরাই বিএনপির প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। এটা খুব স্বাভাবিক বিষয় রাজনীতিতে। কিন্তু এটি কিন্তু একেবারে ভিন্ন একটা আঙ্গিকে করা হচ্ছে। প্রত্যেকটা বিষয়ে বিএনপি যেদিকে করছে, কেমন যেন বিএনপিকে একেবারে এক ঘরে করে দেওয়া হচ্ছে। এই যে সম্প্রতি যে বিষয়টি সবচেয়ে বেশি চর্চিত, যে নির্বাচন ইস্যু, নির্বাচন ইস্যুতে দেখেন কি কৌশলটা অবলম্বন করা হয়েছে, যে বিএনপি কিন্তু প্রথম থেকে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার কথা বলছে। এমনকি একটা মানে ডিসেম্বরে নির্বাচন আদায় করার ইস্যুতে বিএনপি এতটাই সিরিয়াস ছিল যে বিএনপির যিনি সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমান, তিনিও একটি সমাবেশে তারুণ্যের বিএনপিতে নয়াপল্টনে বিএনপির যে তারুণ্যের সমাবেশটি হয়েছিল, সেখানে তিনি কিন্তু বলছেন কি যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, নির্বাচন মানে এমন একটা পরিস্থিতি ওনারা তৈরি করতে যাচ্ছেন, ওনারা নির্বাচন চান না, নির্বাচন হতে হবে। অর্থাৎ ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে ওনারা কিন্তু বেশ সিরিয়াস। এমনকি ওনাদের যেই নেতা, বড় পর্যায়ের একজন নেতা জনাব শামসুজ্জামান দুদু সাহেব, তিনি কিন্তু অলরেডি বলেই ফেলেছেন যে এই যদি সরকার নির্বাচনের ডেট ঘোষণা না করে তাহলে বিএনপি নাকি ডেট ঘোষণা করে দিবে। অর্থাৎ
এর দ্বারা বোঝা গেল যে ডিসেম্বরে নির্বাচন আদায় করে নেওয়াটা বিএনপির জন্য একটা রাজনৈতিক একটা যুদ্ধ ছিল। কিন্তু এই যুদ্ধ কিন্তু বিএনপিকে পরাজিত করে সমগ্র জাতিকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে বিএনপি যে ক্ষমতার জন্য একমাত্র দাবিদার এমনটি মনে করার কোনো কারণ নাই। জনগণ চাইলেই অন্য কাউকে বেছে নিতে পারে। বিএনপিকে এক ঘরে ঘরে কোণঠাসা করে রাজনৈতিক ময়দানে নিজেদের আধিপত্য বিস্তারের একটা চেষ্টা কিন্তু করা হয়েছে। দেখেন, প্রধান উপদেষ্টার সাথে জনাব তারেক রহমানের একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। সেই বৈঠকে প্রধান উপদেষ্টা তারেক রহমানের মধ্যে যে কথোপকথনগুলো হয়েছে, অর্থাৎ তাদের দুইজনের যে যৌথ বিবৃতি, সেই বিবৃতি আমরা যদি দেখি তাহলে স্পষ্ট এতটুকু আমরা বুঝতে পারবো যে নির্বাচনটি কিন্তু ডিসেম্বরে হচ্ছে না, ডিসেম্বর থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে, আর এটা বিএনপি মেনেও নিয়েছে। প্রধান উপদেষ্টা কিন্তু শুরু থেকেই বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সেক্ষেত্রে যদি ডিসেম্বরেও নির্বাচন হয় তাহলে প্রধান উপদেষ্টার কথা সাথে সামঞ্জস্যপূর্ণ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, যে মাসেই হোক প্রধান উপদেষ্টার কথার বাইরে কিন্তু যাচ্ছে না, অর্থাৎ তিনি কিন্তু তার কথায় ঠিক আছেন। আর অন্য যারা রয়েছে জামায়াত ইসলামী, তারা কিন্তু রমজানের আগের নির্বাচন হতে পারে এই কথাটি শুরু থেকেই বলে আসছিল। এনসিপিও বলছে যে মৌলিক সংস্কারের পরে নির্বাচন এই ডিসেম্বর থেকে জুনে যে কোনো সময় হতে পারে, তাদের কিন্তু এক্ষেত্রে কোনো বাধা নেই। সবাই কিন্তু সবার জায়গাটা ঠিক মতো একটা অবস্থান ধরে রাখলো। বিএনপিকে কিন্তু বিএনপির কথা থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু করা হয়েছে এবং এটাতে অত্যন্ত সাকসেসফুলি তারা এটি করতে পেরেছে। বিএনপি কিন্তু ডিসেম্বরে নির্বাচন চাওয়ার যে একটা শক্ত পজিশন, সেই জায়গাটা থেকে তারা সরে এসছে। সম্ভবত ফেব্রুয়ারি মাসেই নির্বাচনটি হতে চলেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধের যে কোনো একটা দিন। অনেকেই প্রচার করছেন যে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হতে পারে, সেটি হতেও পারে, না হতে পারে, তবে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের যে কোনো একটা দিনেই কিন্তু নির্বাচনটি হতে চলেছে। এবং অলরেডি খুব অচিরেই আমরা জানতে পারবো যে এই নির্বাচনের যে নির্দিষ্ট যে ডেটটা, ঠিক কোন তারিখে নির্বাচনটি হচ্ছে, এই ডেটটিও অলরেডি খুব অচিরেই আমাদের সামনে কিন্তু এটি আনা হবে। তখন আমরা নির্দিষ্টভাবে সুস্পষ্টভাবে জানতে পারবো যে ফেব্রুয়ারি মাসের ঠিক কোন তারিখে নির্বাচনটি হতে যাচ্ছে। যাই হোক, কথা হচ্ছে এটা যে বিএনপিকে কিন্তু বিএনপির কথা রাখতে দিল না। এতে করে অনেকে মনে করছেন যে বিএনপির এই যে আধিপত্য বিস্তারের যে একটা প্রবণতা রাজনৈতিক ময়দানে, সেখানে বিএনপির শোচনীয় পরাজয় হয়েছে। সবাই সবার জায়গাটা ধরে রাখলেও বিএনপি কিন্তু বিএনপির জায়গাটা ধরে রাখতে পারেনি, তাদেরকে কিন্তু তাদের জায়গা থেকে যে কোনোভাবে সরিয়ে দেওয়া হলো। এতে করেও বিএনপিকে একটু চাপে ফেলা একটা চেষ্টা কিন্তু এর মাধ্যমে করা হলো। সার কথা হচ্ছে এই যে বিএনপিকে নিয়ে চারদিক থেকে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে, দেশে বিদেশে সব দিকে। এর কয়েকটি কারণ আছে যে বিএনপি কিন্তু জাতীয়তাবাদী শক্তি। এখন কোন একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা হুমকি হবে, তারা কিন্তু সেই জাতীয়তাবাদী শক্তিকে কখনো ক্ষমতায় আনতে চাইবে না। সেই শক্তিকে যেভাবে ক্ষমতায় না আনা যায়, সর্ব ধরনের চেষ্টা কিন্তু তাদের পক্ষ থেকে করা হবে। তাদের দলের মধ্যে গুপ্তচর বৃত্তি করা হোক বা আরো যে কোনো ভাবে হোক, এটা কিন্তু সেই শক্তিগুলো করবে। সে যাই হোক, বিএনপি ক্ষমতায় আসবে কিনা আসবে সেটা তো এখন বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের জন্য যেটি সবচেয়ে বেশি বর্তমানে প্রয়োজন, যে একটা সুষ্ঠু এবং স্বচ্ছ একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়া, মানুষের ভোটের অধিকার মানুষের কাছে ফিরে আসা। এটি যদি হয় তাহলে যারাই ক্ষমতায় আসুক তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। বিএনপি আসুক চাই অন্য কোনো দল আসুক, জনগণের কাছে যদি সরকার দায়বদ্ধ থাকে তাহলে ওই সরকার জনগণের কথা শুনতে বাধ্য এবং জনগণের উন্নয়নে, দেশের উন্নয়নে তাদের সর্বোচ্চ বিলীন করতে ওই সরকার বাধ্য। এটি যদি হয় তাহলেই একমাত্র দেশ সামনের দিকে এগোবে, দেশ উন্নতির যে পথ সেই পথের উপর উঠতে পারবে। অন্যথা দেশকে এই যেই আমাদের দেশ যেই নিচের পিছনের দিকে যাচ্ছে, এই পিছনের দিকে যাওয়া থেকে এই দেশকে কেউ আটকিয়ে রাখতে পারবে না, কোনোভাবেই এই বিষয়টি করা সম্ভব হবে না। আল্লাহ আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে গিয়ে একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।